হ্যালো ফ্রেন্ডস, আই এম তপন কুমার কুন্ডু। এরোটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি পোয়েম আলোচনা করব, কবিতাটির নাম অন কিলিং এ ট্রি, একটা গাছের হত্যা। যে কোনো গাছকে হত্যা করা। লিখেছেন গিভ প্যাটেল, একজন ভারতীয় রাইটার, লেখক। তিনি একজন ভারতীয় কবি এবং নাট্যকার, পেইন্টারও ছিলেন। তার কবিতার মধ্যে রয়েছে প্রতিদিনের দৈনন্দিন জীবনের ভাষা, মানুষের কথোপকথনের ভাষা, সাধারণ মানুষের ভাষা দিয়ে তিনি কবিতা লিখেছেন। এতে কবিতার যে রস, সৌন্দর্য, বোধ, এনজয়মেন্ট, সেটা সহজেই পাঠকরা পেতে পারে। তার বিখ্যাত বা উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে রয়েছে মিরর্ড, MIRRORED, তারপর মিররিং, MIRRORING, আর আরেকটা বিখ্যাত হাউ ডু ইউ উইথ স্ট্যান্ড, বডি। আজকের এই পোয়েমটা অন কিলিং এ ট্রি, এটাতে দেখানো হয়েছে কিভাবে মানুষেরা নির্বিচারে, রেস্টলেসলি, বেপরোয়াভাবে, ভাবনাহীনভাবে গাছকে কেটে ফেলে। এর ফলে ডিগ্রেডেশন অফ এনভায়রনমেন্ট, পরিবেশের যে ক্ষতি হয়, অবক্ষয়। আসলে গাছকে কেটে ফেলা মানেই আমাদের নিজেদের অস্তিত্বকে কেটে ফেলা। আমরা গাছ নষ্ট করছি মানে উল্টো দিকে নিজেদেরই নষ্ট করছি। প্রকৃতিকে ভালো না বাসা মানে নিজেকে ঘৃণা করা। প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা। কারণ আমরা উই আর নার্চার্ড ইন দ্য ল্যাপ অফ নেচার। প্রকৃতির কোলে আমরা লালিত পালিত হই। আর এই কবিতাটি কিন্তু ফ্রি ভার্সে লেখা। কবিতার মধ্যে কি থাকবে? রাইম থাকবে, রিদিম, ছন্দ থাকবে। কিন্তু এটাতে কিন্তু ছন্দ নেই, রাইম আর মিটার কোনোটাই নেই। ফ্রি ভার্সে কিন্তু রাইম আর রিদিম, রাইম বলতে ছন্দ, ইন্টারনাল রাইমকে বলা হয় রিদিম, আর শেষের যে শব্দগুলো থাকে সেইগুলোর মিলকে বলা হয় রাইম। এটাতে রাইম নেই, আবার ইন্টারনাল রাইম মানে কবিতার মধ্যে যে ছন্দ থাকবে ওঠানামা, সেটাও নেই। এটাকে বলা হয় ফ্রি ভার্স। আরেকটা হয় ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্সে কিন্তু লাস্টে রাইম থাকে না, লাইনগুলোর শেষের শব্দগুলোর মিল থাকে না, কিন্তু ভেতরে কিন্তু ছন্দ পতন, উত্থান ঘটে লাইনের মধ্যে। ব্ল্যাঙ্ক ভার্সে রিদিম রয়েছে, কিন্তু ফ্রি ভার্সে কি নেই? রিদিমও নেই, রাইমও নেই। তো চলুন শুরু করি। লাইন বাই লাইন আমি টেক্সটটা পড়ছি। আমার কাছে বই আছে একটা, দেখুন, এই যে ক্লাস 12 এর বই, এটাতে অন কিলিং এ ট্রি। এটা ফার্স্ট স্ট্যান্জা, মানে 3টে স্ট্যান্জাতে লেখা আছে। ফার্স্ট স্ট্যান্জাতে বলা হচ্ছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। গাছকে কিন্তু অত সহজেই হত্যা করা যায় না, ধ্বংস করা যায় না। নট এ সিম্পল জব অফ দ্য নাইফ। এটা কিন্তু চাকু বা ছুরির এক আঘাতে কেটে ফেলবেন এরকম সিম্পল কাজ নয়। জব অফ দ্য নাইফ উইল ডু ইট। চাকু বা ছুরির এক কোপে আপনি সহজেই কেটে ফেলতে পারবেন না। ইট হ্যাজ গ্রোন, কারণ গাছটা কি বেড়ে উঠেছে। স্লোলি, ধীরে ধীরে। কনজিউমিং দ্য আর্থ, মাটি থেকে রস শোষণ করে, মাটি থেকে খাদ্যদ্রব্য, খনিজ পদার্থ সংগ্রহ করে এটা বেড়ে উঠেছে ধীরে ধীরে। রাইজিং আউট অফ ইট, এবং সেটা বেড়ে উঠেছে মাটি থেকে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, মাটির শক্ত আবরণের উপরে এটা হেসে খেলে নিজেকে পরিপুষ্ট করে বড় হয়ে উঠেছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর ধরে কি করেছে? শোষণ করেছে, সূর্যের আলো শোষণ করে বেড়ে উঠেছে। এয়ার, বাতাস শোষণ করেছে। ওয়াটার, এবং জল, পানি, সেটাকে নিয়ে সে বেড়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেফরাস হাইট, এবং এর যে হাইট বলতে চামড়া, গাছের যে চামড়া, আর সেই চামড়াটা কি? লেফরাস, অমসৃণ। লেপ্রোসি মানে আমরা জানি কুষ্ঠরোগ, তাহলে এখানে হবে কি? অমসৃণ যে চামড়া। স্প্রাউটিং লিভস, এর পাতা কিন্তু লিভস স্প্রাউট হয়েছে, বেড়ে উঠেছে, ছড়িয়ে পড়েছে। সো সেই জন্য হ্যাক অ্যান্ড চপ, গাছটাকে পিষিয়ে, দুমড়িয়ে, মুচড়িয়ে। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। কিন্তু আপনি যত কিছুই করুন না কেন, সহজেই কিন্তু একটা কারণে কিন্তু গাছের ক্ষতি ওইভাবে করা যায় না। নট সো মাচ পেইন উইল ডু ইট। এতে কি হবে? পেইন কথাটা কিন্তু দুভাবে হবে, যে আপনি যে পেইন, যন্ত্রণা, সেই যন্ত্রণাটা দিয়ে আপনি সহজ যন্ত্রণা দিয়ে গাছকে মারতে পারবেন না। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গাছকে মেরে ফেলা যাবে, সহজে মেরে ফেলা যাবে না। এটার অ্যালিগোরিক্যাল, রূপকধর্মী কথাটা। সহজে গাছকে মেরে ফেলা যাবে না মানে কি? সহজ যন্ত্রণায় গাছকে মারা যাবে না, অল্প পরিশ্রমে গাছকে মারা যাবে না। এর মানে উল্টো আছে, আমি পরে বলছি। এই লাইনটা কমপ্লিট করি। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, কারণ কি? বার্ক মানে বাকল, গাছের যে ব্লিডিং হচ্ছে আপনার কোপানোর ফলে, সেটা কিন্তু আবার ওকে বেঁচে থাকতে সাহায্য করবে। গাছের যে কষ, যে রক্ত বলা হচ্ছে, সেটাই কিন্তু তার যে ক্ষতকে জোড়া লাগাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির একদম কাছ থেকে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস,
কারণ কি, মাটির একদম কাছ থেকে গাছ যখন প্রথম জন্ম নেয় তার দুটো কচি পাতা টুইক্স প্রথম প্রস্ফুটিত হয়, মিনিয়েচার বাউস। তারপরে কি হয়, এর শাখা প্রশাখা, ছোট ছোট শাখা প্রশাখা বাইরে বেরিয়ে আসে, হুইচ অফ আনচেকড উইল এক্সপ্যান্ড অ্যাগেইন টু ফর্মার সাইজ। এবং কি হবে, আপনি একটা গাছ মেরে ফেলবেন, আবার দেখবেন আরো গাছ হচ্ছে এবং ফর্মার আগের মতো সাইজ নিয়ে এসে বেড়ে উঠছে। নো, না না না, দ্য রুট ইজ টু বি পুলড আউট। আবার অনেক সময় কি হয়, এর কারণে অনেক গাছ কেটে ফেললেও দেখবেন আবার গাছের পাশ থেকে শিকড় নিয়ে জন্ম নেয়। এই জন্য অনেকে কি করে, না সেটা করা যাবে না, এর শিকড় সহ রুট সহ এটাকে পুলড আউট করতে হবে, উপরে ফেলতে হবে। আউট অফ দ্য এনক্রসিং আর্থ, মাটির মধ্যে যে শিকড় গেঁথে বসে আছে গাছ, সেখান থেকে তাকে উপরে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড টাইট, এটাকে কি করতে হবে, দড়ি দিয়ে বাঁধতে হবে, বেঁধে টেনে তুলতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, জোরে টেনে উপরে ফেলা হবে। অর পুলড আউট এন্টায়ারলি, কিছুটা তুলবেন বা পুরোপুরি উপরে ফেলবেন একটা গাছকে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, আর পৃথিবীর গহ্বর থেকে তাকে নষ্ট করে দেওয়া হবে, রুট থেকে নষ্ট করে দেওয়া হবে গাছকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং এইভাবে কিন্তু গাছের শক্তি বোঝা যায়, গাছের শক্তি বেরিয়ে পড়ে। এটা কথাটা কেমন হলো, গাছ মেরে ফেললে আপনি গাছের শক্তি বুঝতে পারবেন। গাছ যখন বড় হয় তখন কিন্তু সেটাকে অনেক পরিশ্রম করে কাটতে হয়, তাহলে এটা কিন্তু ইট এক্সপ্রেসেস ইটস স্ট্রেংথ, গাছ তার শক্তি দেখাচ্ছে। একজন মানুষ একটা গাছকে সহজে কাটতে পারে না। আবার গাছ অন্যভাবে শক্তি দেখায়, আপনি গাছ মেরে ফেলবেন, অনেক গাছ উজাড় করে দেবেন, দেখবেন তখন পরিবেশ থেকে কি রিয়াকশন আসে। পরিবেশের ক্ষতি করা মানে তার উল্টো রিয়াকশন আমাদের উপরে আসবে, এবং তখনই বোঝা যাবে যে গাছ আমাদের কিভাবে রক্ষা করত, গাছের কতটা শক্তি ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা লাইন আমার মনে পড়ে, ক্লিন্টন অ্যাবি কবিতাতে বলেছেন, নেচার নেভার ডিড বিট্রেড দ্য হার্ট দ্যাট লাভড হার। যদি পরিবেশকে ভালোবাসা যায়, পরিবেশ কখনো বিট্রে করে না, ধোকা দেয় না। কিন্তু পরিবেশকে তো আমরা ঘৃণা করি, তাহলে পরিবেশ will pay us with the same coin, পরিবেশ আমাদের সে একইভাবে তার মূল্য ফিরিয়ে দেবে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, হোয়াইট বলতে এখানে রুট, মূলের কথা বলা হচ্ছে, ওয়েট বলতে ভেজা, জলের কথা বলা হচ্ছে। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন, মানে যে পার্টটা, রুটটা মাটির গহ্বরে থাকে এবং ভেজা থাকে। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের পর বছর ধরে যে গাছের মূল মাটির ভেতরে প্রথিত আছে। ফর ইয়ার্স সিন্স ইনসাইড দ্য আর্থ, দেন দ্য ম্যাটার অফ সোর্সিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার। তারপরে কি হয়, বছরের পর বছর ধরে সেই গহ্বরে তার রুটে, মূলে, গাছের মূলে কিন্তু সূর্যের আলোগুলো পৌঁছায়নি, এবং এক সময় কিন্তু সেই মূল পরিবেশে বের হয় না, বের হয় কি, শাখা প্রশাখা হয়ে বাইরে প্রস্ফুটিত হয়। ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান। আর মানুষ অনেক চাপটে ধরে বেঁধে, টানাটানি করে, কুপিয়ে ঝাঁপিয়ে টেনে পিষ্টে গাছকে মেরে ফেলে। কত কষ্ট করে একটা গাছকে মানুষ মেরে ফেলে। এইখানে বলা হচ্ছে যে মানুষ কি করছে, এত পরিশ্রম করে মানুষ কি করছে, গাছের ক্ষতি করছে কি না, মানুষ নিজের ধ্বংসলীলায় মেতে উঠেছে। কবি এটা এখানে রূপক অর্থে এটাই বোঝাতে চাইছে যে মানুষ, দ্য হিউম্যানস আর লিডিং বাট টু দ্য গ্রেভ বাই দেয়ার ওন মিসডিডস। নিজের খারাপ কাজের মাধ্যমে মানুষ নিজের ধ্বংসকে ডেকে নিয়ে আসছে। আচ্ছা, আমি কিছু লিখেছি নিজে, সেখান থেকে কিছু পড়ে শোনাচ্ছি যে কবিতাটা কি। অন কিলিং এ ট্রি একটি রূপক ধর্মী কবিতা যা দুটি ভিন্ন অর্থ বহন করে। প্রাথমিকভাবে কবিতাটি পড়লে মনে হয় যে কবি এখানে একটি গাছ কাটার জন্য যে কষ্টসাধ্য পরিশ্রম করতে হয় তার কথা বলেছেন, কিন্তু কবিতাটির গভীরে গিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে নির্দয়ভাবে গাছ কেটে প্রকৃতির ভারসাম্য নষ্ট করার কথা কবি ব্যক্ত করেছেন। তাই কবি খুব স্পষ্টভাবে গাছ কাটার পদ্ধতি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে সাধারণ এক কোপে গাছটিকে সম্পূর্ণ বিনাশ করা সম্ভব নয়। গাছটি বছরের পর বছর সূর্যের আলো, বাতাস, জল শোষণ করে বেড়ে ওঠে আর এক অমসৃণ বাকল থেকে গজিয়ে ওঠে পাতা। কিন্তু যখন নিষ্ঠুর মানুষেরা গাছটিকে উপড়ে ফেলে তখন গাছটি তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে, কেননা গাছটির উৎস অর্থাৎ মূল বা শিকড় অনাবৃত হয়ে যায়। অবশেষে যখন খোলা বাতাসে এবং প্রখর সূর্য কিরণে গাছটিকে রাখা হয় তখন গাছটি সম্পূর্ণভাবে ধ্বংস করার কাজ সম্পূর্ণ হয়, কেননা এভাবে গাছটি তার প্রাণ প্রাচুর্য হারিয়ে ফেলে। এখানে দেখুন, গাছ বেড়ে উঠেছিল সূর্যের আলোতে, এবার গাছ যখন ধ্বংস হচ্ছে, সম্পূর্ণ ধ্বংসটা দেখাচ্ছে যে সূর্যের আলোতে যখন রেখে দেওয়া হচ্ছে গাছকে কেটে, তখন তার ধ্বংসলীলা সাঙ্গ হচ্ছে।
ধ্বংসলীলা শেষ হচ্ছে, গাছকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যাচ্ছে। এখানে উল্টো পথে আমরা বলতে পারি কবি এখানে সচেতনতা, কনসিয়াসনেস অফ দ্য প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট, নিজেদের রক্ষার্থে পরিবেশকে রক্ষা করা কতটা জরুরি সেই দিকে অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ানোর জন্য কবি উদ্গ্রীব হয়েছেন বলা যায়। এই কবিতার মধ্য দিয়ে কিন্তু প্রকৃতিকে ভালোবাসার কথা বলা হচ্ছে। তো তাহলে এটা অ্যান্টি নেচার পোয়েম, প্রকৃতি বিরুদ্ধ কবিতা, কারণ প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে গাছপালা কেটে। আবার বলা যায় যে নেচার পোয়েম, প্রকৃতির কবিতা, কারণ এখানে সচেতন করা হচ্ছে মানুষকে প্রকৃতি সম্পর্কে, প্রকৃতি রক্ষার জন্য, এবং তার ইল ইফেক্ট যদি আমরা রক্ষা না করি আমাদের মধ্যে আসবে, সেটাই বোঝানো হচ্ছে। আমার মনে হয় যে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।